এই পরিবারের ঘাড়ে পাহাড় সমান ঋণ। পাওনাদাররা রোজ তাদের খুব বিশ্রীভাবে অপমান করে। এমন কষ্টে পুরো পরিবার যখন দিশেহারা, তখন তাদের বাড়িতে আশ্রয় নেয় এক অজানা অতিথি। এই অতিথি কোনো সাধারণ কেউ নয়, কেননা তার কাছে আছে সুটকেস ভর্তি টাকা আর স্বর্ণ। তো এমন সুযোগ বুঝে পরিবারটা লোকের সাথে এমনই এক গেম খেলে যা রীতিমতো তোমাকে ট্রমায় ফেলে দেবে। আর সেই পুরো থ্রিল জানাতে হাজির হয়ে গেলাম আনাগানাগা ও অদিতি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো একটা লাইক ঠুকে দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা দেখতে পাই দাও দাও করে একটা ঘর জ্বলছে। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে এক গভীর ফিলোসফিক্যাল ভয়েস ওভার, যেখানে বলা হয় আদিম যুগে মানুষ আগুন জ্বালিয়ে নিজেদের ক্ষুধা মিটিয়েছিল ঠিকই, কিন্তু মানুষের ভেতরের কামনা, বাসনা আর লোভের যে আগুন, সেটা তাকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেয়। যখন মানুষের ইচ্ছেগুলো সীমার বাইরে চলে যায়, তখন সেটা লোভে পরিণত হয়। ফলে এই লোভ তাকে ধ্বংসের একবারে শেষ প্রান্তে নিয়ে দাঁড় করায়। যাক, এরপরে সিন শিফট হলে আমরা একটা গ্রামের মন্দির দেখতে পাই। সেখানে একজন পণ্ডিত গ্রামের মানুষদের ইচ্ছে এবং লোভ কন্ট্রোল করার ব্যাপারে জ্ঞান দিচ্ছেন, কিন্তু তার সে কথার দিকে মল্লী নামের একটা মেয়ের বিন্দু মাত্র মনোযোগ নেই। সে রীতিমতো ঘুমোচ্ছে। এই মল্লী হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র। তার মা অন্নপূর্ণা তাকে ডেকে পণ্ডিতের কথা মন দিয়ে শুনতে বলে, কিন্তু মল্লীর সাফ কথা, এই পণ্ডিতই তো টাকার জন্য বকবক করছে, টাকা না দিলে সে কিচ্ছুই করতো না। আসলে মল্লীর এই কথার পিছনে আছে তার চরম ফ্রাস্ট্রেশন এবং তীব্র দারিদ্রতা। সমাজ আর নীতি কথায় যাদের পেটে ভাত জোটে না, তাদের কাছে এই জ্ঞান ফালতু মনে হয় স্বাভাবিক। যাই হোক, মন্দির থেকে মা মেয়ে মিলে পায়ে হেঁটে তাদের জরাজীর্ণ বাড়ির দিকে রওনা হয়। রাস্তাটা বেশ লম্বা, প্রায় 3 মাইলের পথ। হাঁটতে হাঁটতে মল্লী রাস্তার পাশ থেকে একটা ফুল ছিঁড়ে নেয়। সে আক্ষেপ করে বলে, ইস, জীবনের সবকিছু যদি এত সহজে পাওয়া যেত। এই কথা বললে তার ভেতরে জমে থাকা রাগ আর কষ্টগুলো এবার অন্য রূপ নিতে শুরু করে। সে বলতে থাকে তার বান্ধবীদের সবার বিয়ে হয়ে গেছে, 3-4টা করে বাচ্চাও আছে, অথচ মল্লীর কপাল এতটাই খারাপ যে অভাবের কারণে তার এখনো বিয়েই হয়নি। সে তার মাকে সরাসরি বলে যে এই দরিদ্র সংসারে একজন মাতাল বাবার সাথে থাকতে তার একদমই দম বন্ধ লাগে। অন্নপূর্ণা মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে ভাগ্যে থাকলে ঠিকই সব সময় মতো হবে। কিন্তু মল্লীর ভিতরে তো রীতিমতো একটা আগুন জ্বলছে। সে ভাগ্যের আশায় বসে থাকতে একদমই রাজি নয়, বরং সে নিজের নিয়তি নিজেই বদলাতে চায়। মেয়েটার কথা শুনলে তোমারও মনে হবে যে অভাব আসলে মানুষকে কতটা ডেসপারেট করে তোলে। তো অনেক রাত করে তারা অবশেষে নিজের সেই জরাজীর্ণ বাড়িতে পৌঁছায়। কিন্তু ঠিক তখনই বাড়ির বাইরে একটা গাড়ির শব্দ শোনা যায়। রাজু নামের এক লোক তার প্রেগনেন্ট মেয়ে সারাসুকে নিয়ে এখানে এসেছে। আসলে অন্নপূর্ণার মল্লী গ্রামের ডেলিভারির কাজ করে। সারাসুর অবস্থা খুব খারাপ, ব্যথায় সে রীতিমতো চিৎকার করছে। ওই প্রেগনেন্ট মেয়েটার কষ্ট এমন পর্যায়ে পৌঁছে যায় যে সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এদিকে ঘরের এক কোণে পড়ে আছে মল্লীর বাবা সুবাইয়া। সে একজন চরম পর্যায়ের মাতাল। তারা যখন ওই প্রেগনেন্ট মেয়েটার ডেলিভারি নিয়ে রীতিমতো যুদ্ধ করছে, তখন সুবাইয়া নেশার ঘরে আজেবাজে বকতে থাকে। এই সব শুনে মল্লী রেগে গিয়ে তার বাবাকে চুপ করতে বলে। ইতিমধ্যে অনেক চেষ্টার পর অন্নপূর্ণা সফলভাবে বাচ্চাটার ডেলিভারি করায়। সারসু একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে। বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে অন্নপূর্ণার চোখে মুখে এক অদ্ভুত কষ্ট এবং তৃপ্তি ফুটে ওঠে। নবজাতককে ঘুম পাড়ানোর জন্য সে গভীর আবেগে একটা গান গাইতে শুরু করে, কেননা এই গানের আড়ালে অন্নপূর্ণার মনের ভিতরে চলছিল আর এক যুদ্ধ। সে নিজের মনে ভাবতে থাকে কবে তার মেয়ের বিয়ে হবে, আর কবে এমন একটা ফুটফুটে নাতি তার কোলে আসবে। আসলে নিজের চোখের সামনে অন্য সুখ দেখে ওই অভাগী মা ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু কে জানতো এই হতাশায় মোড়ানো অভাবের সংসারে খুব জলদি এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তাদের পুরো পৃথিবীটাকে এক রাতের মধ্যে নরক বানিয়ে দেবে। কেননা পরের দিন সকালে তাদের বাড়িতে এমন একজনের এন্ট্রি হবে যে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই অজানা লোকটা কে? যাই হোক, পরের দিন সকাল। নদীর ধারের পরিবেশ অদ্ভুত শান্ত। সেখানে কনাপ্পা নামের একজন অন্ধ বাঁশিওয়ালা আপন মনে খুব সুন্দর একটা সুর বাজাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার পায়ে কারোর ফেলে রাখা জামা কাপড় আটকে যায়। লোকটা অন্ধ হলেও তার সেন্স বেশ প্রখর। নদীর পাড়ে এভাবে কাপড় পরে থাকতে
থাকতে দেখে সে বুঝতে পারে হয়তো কেউ পানিতে ডুবে গেছে, তাই সে রীতিমতো চিৎকার করতে থাকে। কিন্তু ঠিক তখনই নদী থেকে ডুব দিয়ে উঠে আসে এক অজানা যুবক। তার নাম শ্রীনিবাস। কনাপ্পার সাথে আলাপে সে জানায় যে সে একজন ট্রাভেলিং আর্টিস্ট, তার কাছে নাকি প্রচুর জমানোর সম্পদ আছে। এই অগাধ টাকা নিয়ে সে শুধু দুনিয়া ঘুরে দেখতে চায়। একটা অচেনা অল্প বয়সী ছেলে, হাতে লাখ লাখ টাকা, আর সে একা একা অজানার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই সিনটা দেখে তোমারও মনে হয়তো খটকা লাগবে যে ছেলেটার আসল মোটিভ কি হতে পারে। তো সিন শিফট হলে আমরা আবারও সুবাইয়ার বাড়িতে ফিরে যাই। তাদের চরম অভাবের সংসারের সকালটা শুরু হয় আর একটা নতুন বিরক্তি নিয়ে। সেই জরাজীর্ণ বাড়ির সামনে এক বয়স্ক ভিখারি এসে হাজির হয়। সে মূলত মানুষের ভবিষ্যৎ বলে বেড়াতো। ভিখারিটা সুবাইয়া আর অন্নপূর্ণাকে দেখে এবার একটা অদ্ভুত ভবিষ্যৎবাণী করে বসে। সে বেশ জোরালো গলায় বলে যে স্বয়ং লক্ষ্মী দেবী নাকি আজ তাদের বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে। তাদের ঘরে আজ হবে টাকার বৃষ্টি, কিন্তু এই সম্পদ তাদের সামলে রাখতে হবে, নইলে চরম বিপদ আসন্ন। লোকটার এই কথাগুলো শুনে সুবাইয়া তো রীতিমতো থ বনে যায়, কারণ যাদের ঘরে দুবেলা ঠিক মতো ভাত জোটে না তাদের কাছে লক্ষ্মী আসার কথাটা রীতিমতো হাস্যকর। তাই তারা লোকটাকে পাত্তা না দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে ঘরের ভিতর থেকে এই কথাগুলো মল্লির কানেও পৌঁছায়। সে রেগে মেগে বাইরে বেরিয়ে আসে। মেয়েটার মেজাজ এতটাই খারাপ যে সে সরাসরি ওই অসহায় ভিখারিটাকে একটা হুমকি দিয়ে বলে যে আর একটা বেশি কথা বললে সে লোকটা জিভ কেটে তার পোষা কুকুরকে খাইয়ে দেবে, কারণ সপ্তাহে একদিন তার কুকুর মাংস খায়। মানে কি আর বলবো, অভাব আর হতাশা তাকে ভেতর থেকে এতটাই রুক্ষ আর পাষাণ করে তুলেছে যে তার মধ্যে দয়া মায়া বলে আর অবশিষ্ট কিছু নেই, যার ফলে ভিখারিটা ভয় পেয়ে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তবে ঠিক এর পরপরই সেখানে এন্ট্রি নেয় আমাদের গল্পের সেই মিস্টেরিয়াস ক্যারেক্টার শ্রীনিবাস। ওই রোদে পোড়া ভর দুপুরে সে প্রচন্ড তৃষ্ণা নিয়ে তাদের কাছে একটু পানি খেতে চায়। অন্নপূর্ণা এখানে দেখতে পায় ছেলেটার চেহারায় যেন কেমন একটা অদ্ভুত মায়া কাজ করছে। তখন শ্রীনিবাস তাকে জানায় যে সে একজন আর্টিস্ট, গ্রামে গ্রামে ঘুরে নিউজ পেপারের জন্য কার্টুন আঁকে। কথা বলতে বলতে সে তাদের কাছে এবার একটা অদ্ভুত দাবি করে বসে। শ্রীনিবাস বলে যে সামনের শহর তো অনেক দূরে, তাই আজকের রাতটা সে তাদের বাড়িতে কাটানোর জন্য আগ্রহ প্রকাশ করে। এখন অপরিচিত একজন মানুষকে রাতে বাড়িতে থাকতে দেওয়াটা বেশ ঝামেলার, তাই অন্নপূর্ণা প্রথমে একটু ইতস্তবোধ করে। তার চোখে মুখে একটা ভয় আর অস্বস্তি পরিষ্কার ফুটে ওঠে, কেননা বাড়িতে তার অবিবাহিত যুবতী মেয়ে রয়েছে। এমন একটা পরিবেশে অচেনা কাউকে জায়গা দেওয়াটা আসলে অনেক বড় একটা রিস্কের ব্যাপার। কিন্তু শ্রীনিবাস তাদের আশ্বস্ত করে বলে যে সে বাইরের খোলা বারান্দাতে ঘুমিয়ে পড়বে, আর তারা যা খাবে তার থেকে একটু দিলে তার পেট ভরে যাবে। এখন তার ওই শান্ত চেহারা দেখে শেষমেশ সুবাইয়ার পরিবার তাকে থাকতে দিতে রাজি হয়। ইতিমধ্যে সন্ধ্যা ঘনায়, আর তখনই সুবাইয়া তার আসল লোভী রূপ দেখানো শুরু করে। সে ইচ্ছে করেই শ্রীনিবাসকে চা খাওয়ার অফার করে বসে। আসলে লোকটা এতই ধূর্ত ছিল যে সে মূলত নিজের চায়ের নেশা মেটানোর জন্যই অতিথিকে টোপ হিসেবে ব্যবহার করতে চাইছিল। অন্নপূর্ণা তো স্বামীর এমন আবদার শুনে রীতিমতন শকড হয়ে যায়। সে স্বামীকে ধমক দিয়ে মনে করিয়ে দেয় যে তাদের ঘরে চা পাতা তো দূরে থাক, ভাত পর্যন্ত নেই। এই কথা শুনে শ্রীনিবাসের মনেও একটু মায়া সৃষ্টি হয়, তাই সে পকেট থেকে বেশ কিছু টাকা বের করে সুবাইয়াকে দেয় চা পাতা আনতে। আর সুবাইয়া টাকা পেয়ে মনের খুশিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে চা পাতার উদ্দেশ্যে। এদিকে মল্লি গরুর দুধ দেওয়ানোর জন্য বাড়ির উঠোনে আসে। সেখানে দেখা যায় শ্রীনিবাস তাদের ঘরের চারপাশটা কেমন অদ্ভুত ভাবে দেখছিল। ঠিক তখনই তাদের দুজনের মধ্যে একটা ছোট্ট কথোপকথন হয়। শ্রীনিবাস তাকে জিজ্ঞেস করে যে তার আসল নাম কি। তখন মেয়েটা একটু বিরক্তি নিয়ে উত্তর দেয় তার নাম মল্লিকা, তবে বাবা মা তাকে মল্লি বলে ডাকে। শ্রীনিবাস এবার খুব স্মার্টলি জিজ্ঞেস করে যে সে তাকে কি বলে ডাকবে। তখন মল্লি জানায় যে তার যা ইচ্ছা সে ডাকতে পারে। এরপর দেখা যায় শ্রীনিবাস ঘরের এক কোণে রাখা একটা ভারী কাঠের ডাম্বেল হাতে নিয়ে কসরত শুরু করেছে। আর এই দৃশ্য দেখে মল্লি বেশ অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে একটা গভীর সন্দেহ আর এক ধরনের মাদকতা কাজ করছিল। সে নিজের মনে ভাবছিল যে শহরের এই ফিটফাট ছেলেটা আসলে কে, এছাড়াও তার কাছে থাকা ওই সুটকেসের মধ্যে কি আছে।
আর কেনই বা সে তাদের মতন একটা গরিব বাড়িতে হুট করে আশ্রয় নিল। এরপর আমরা দেখতে পাই সুবাইয়া চা পাতা নিয়ে বাড়ি ফিরে এসেছে। তার আনা পাতা দিয়ে চা বানানোর পর শ্রীনিবাস খুব তৃপ্তি করেই সে চা খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সুবাইয়ার ওই ভাঙাচোরা বাড়িতে আগমন ঘটে বীরান্নার। এই বীরান্না হচ্ছে ওই গ্রামের একজন জঘন্য সুদখোর মহাজন। সে উঠোনে পা রেখে সুবাইয়াকে যাচ্ছে তাই বাসায় অপমান করতে থাকে, কারণ সুবাইয়া আগের রাতে তার জমিতে ঠিকঠাক মতো পানি দেয়নি। ঋণখেলাপি এই পরিবারটি বীরান্নার কাছে কেনা গোলামের মতন হয়ে গেছে। বীরান্না শুধু অপমান করেই ক্ষান্ত হয় না, বরং তার লোলুপ দৃষ্টি গিয়ে পড়ে অল্প বয়সী মল্লির উপর। সে সুবাইয়াকে ইনডিরেক্টলি বুঝিয়ে দেয় যে মল্লিকাকে যদি তার হাতে তুলে দেওয়া হয় বা তার সাথে বিয়ে দেওয়া হয় তাহলে সে তাদের সব ঋণ মাফ করে দেবে। একজন বাবার সামনে তার অবিবাহিত মেয়েকে নিয়ে এমন নোংরা ইঙ্গিত, কিন্তু মল্লি তো আর 10টা সাধারণ মেয়ের মতন মুখ বুজে সহ্য করার পাত্র নয়। তার ভেতরে আগে থেকে অনেক ক্ষোভ জমা হয়ে আছে। তাই সে বীরান্নাকে সরাসরি কিছু না বলে নিজের পোষা কুকুরকে দুধ খাওয়াতে খাওয়াতে তাকে চরম অপমান করে। সে কুকুরকে উদ্দেশ্য করে বেশ কড়া গলায় বলে বেশি বাড়াবাড়ি করলে সে কুকুরের জিভ কেটে নেবে। আসলে ইনডিরেক্টলি সে বীরান্নাকে কুকুর বলে গালি দিচ্ছিল। এই সব বুঝতে পারার পর ওই মহাজন অপমানিত হয়ে সেখান থেকে রেগে চলে যেতে বাধ্য হয়। যাই হোক, এই পুরো ড্রামাটা শ্রীনিবাস খুব মনোযোগ দিয়ে বারান্দায় বসে দেখছিল। বীরান্না চলে যাওয়ার পর সে সুবাইয়ার কাছে ওই বদমাশ লোকটার পরিচয় জানতে চায়। তখন সুবাইয়া তার জীবনের এক করুণ ট্র্যাজেডির কথা শেয়ার করে। সে জানায় যে একসময় সে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। তার নিজের প্রায় 9 একর কৃষি জমি ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একের পর এক অসুখ আর চিকিৎসার পাহাড় সম খরচ মেটাতে গিয়ে তাদের সব বিক্রি করে দিতে হয়েছে, যার ফলে আজ তারা নিজের জমিতে বীরান্নার দিন মজুর হিসেবে কাজ করতে বাধ্য হয়। এই দুঃখের কথাগুলো শ্রীনিবাস শুনে হঠাৎ তাদের জিজ্ঞেস করে বসে, আচ্ছা ওই জমি ছাড়াতে আপনাদের ঠিক কত টাকা দরকার? উত্তরে সুবাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে জানায় আসল আর সুদ মিলে প্রায় 60,000 টাকার মতো লাগবে। কিন্তু ঠিক তখনই ঘটে মুভির সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ঘটনাটা। শ্রীনিবাস ঘরের ভিতরে গিয়ে তার সেই অদ্ভুত চামড়ার ভারী সুটকেসটা নিয়ে আসে। এরপর সবার সামনে সে ওই রহস্যময় সুটকেসটা ধীরে ধীরে খুলতে শুরু করে। আর সেটা খোলা মাত্রই সুবাইয়ার পুরো ফ্যামিলির রক্ত যেন হিম হয়ে যায়, কারণ ওই সুটকেসের ভিতরে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল আর চকচকে সোনার গহনা। এখানে শ্রীনিবাস তাদের জানায় যে সে একজন এতিম ছেলে। সে নিজের চেষ্টায় এই বিপুল পরিমাণ সম্পদ কামিয়েছে। সে তার এই টাকাগুলো দেখাচ্ছে কোনো অহংকারের জন্য নয়, বরং তাদের মোটিভ করার জন্য। সে বোঝাতে চায় যে মানুষ চেষ্টা করলে যে কোনো কিছু অর্জন করতে পারে। কিন্তু এই অভাবী আর ঋণে জর্জরিত পরিবারটার কাছে শ্রীনিবাসের এই ফিলোসফি কোনোই কাজে আসে না, কারণ চোখের সামনে এত এত টাকা আর স্বর্ণ দেখে তাদের ভিতরে সুপ্ত লোভটা ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। আর মুভির ঠিক এই জায়গাতে একটা দারুণ সাইকোলজিক্যাল সিম্বলিজম দেখানো হয়। ঘরের ছাদ থেকে হঠাৎ একটা টিকটিকি খসে পড়ে। এই টিকটিকিটা প্রথমে মল্লির বাঁ কাঁধে পড়ে আর এরপরে ছিটকে গিয়ে পড়ে শ্রীনিবাসের ডান হাতের উপর। আসলে প্রাচীন গ্রামীণ কুসংস্কার অনুযায়ী মেয়েদের বাঁ কাঁধে টিকটিকি পড়া মানে স্বয়ং লক্ষ্মী বা বিপুল সম্পদের আগমন। অন্যদিকে ছেলেদের ডান হাতে টিকটিকি পড়া মানে তার মৃত্যু অবধারিত। এই ছোট্ট ডিটেইলিংটা গল্পের থ্রিলিং ভাইবকে একবারে ধাক্কা দিয়ে বহু গুণে বাড়িয়ে দেয়। অন্নপূর্ণা এই অপয়া ঘটনা কাটাতে দ্রুত তাদের দুজনকে নদীতে গোসল সেরে আসতে বলে। তাই তো মল্লি যখন নদীর ঘাটে গোসল করতে যায় তখন তার চোখের সামনে শুধু ওই চকচকে সোনার গয়নাগুলোই ভাসতে থাকে। নদীর ঠান্ডা পানি তার শরীর ছুঁয়ে গেলেও মেয়েটার মনের ভেতরে সম্পদের এক তীব্র আগুন জ্বলছিল। তার পুরো পৃথিবী যেন ওই এক সুটকেসের টাকার মধ্যে আটকে গেছে। সে কল্পনায় দেখতে থাকে যে ওই সোনার গহনাগুলো পরলে তাকে কতটা সুন্দর লাগবে। এছাড়াও বীরান্নার মতন এক নোংরা বুড়োর বিছানায় যাওয়ার চেয়ে এই অপরিচিত অতিথির কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়ায় তার একমাত্র মুক্তির পথ বলে মনে হতে থাকে। মানে অভাব আর ফ্রাস্ট্রেশন কিভাবে একটা সাধারণ মেয়েকে ক্রিমিনাল মাইন্ডের দিকে ঠেলে দেয় তা তো ঠিকই বোঝা যাচ্ছে। এবার গোসল সেরে মল্লি বাড়িতে ফিরে আসে। তার মনের ভিতরে এখনো সম্পদের লোভ রীতিমতো টক
বগিয়ে ফুটছে। বাড়িতে তখন তার বাবা মা কেউই নেই। এই সুযোগ কাজে লাগিয়ে শ্রীনিবাসের সে কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তার জমানো গয়নাগুলো অন্তত একবার পরে দেখার জন্য মেয়েটা রীতিমতো ডেসপারেট হয়ে যায়। সে ইচ্ছে করেই তার শাড়ি উঁচিয়ে ওই অতিথিকে কামনায় ফেলতে চায়। মল্লি এমন ভাব করে যেন তার পায়ে কাটা ফুটেছে, আর এই বলে সে শ্রীনিবাসের সাথে ফিজিক্যাল হওয়ার মনোবাসনা প্রকাশ করে। কিন্তু এমন দৃশ্য দেখে শ্রীনিবাস প্রচন্ড রেগে গিয়ে তাকে রীতিমতো চর মারতে গিয়েও হাত থামিয়ে নেয়। সে জানায় যে তার টাকা পয়সার প্রয়োজন হলে সেটা সে নিতে পারে, কিন্তু এমন কাজ যেন সে দ্বিতীয়বার আর না করে। এখন নিজের চোখের সামনে এমন অপমানিত হয়ে মল্লির ভিতরে একদম আগুন জ্বলে ওঠে। সে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলেও তার আসল উদ্দেশ্য তো আমরা সবাই বুঝতে পেরে গেছি। ইতিমধ্যেই সন্ধ্যা নেমে আসে। সুবাইয়া তার দৈনন্দিন অভ্যাস মতন মদ খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। ফলে ওই জরাজীর্ণ বাড়িতে তখন শুধু মা আর মেয়ে। তারা রাতের খাবার রান্না করতে বসে। আর ঠিক এখানেই শুরু হয় এই মুভির অন্যতম ডার্ক আর সাইকোলজিক্যাল একটা কনভারসেশন। মল্লি তার মাকে সরাসরি বলে যে এই অচেনা লোকটার সুটকেস ভর্তি টাকাগুলো যদি তাদের হয়ে যায় তাহলে তাদের পরিবারের সব অভাব চিরতরে ঘুচে যাবে। অন্নপূর্ণা প্রথমে এই ভয়ঙ্কর কথায় তীব্র আপত্তি জানায়। সে একজন সাধারণ গ্রাম্য নারী, তাই এমন পৈশাচিক অপরাধের কথা সে কল্পনাও করতে পারে না। কিন্তু মল্লি তখন তার জীবনের সবচেয়ে বড় ট্রমার কার্ডটা প্লে করে। সে তার মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে, যদি এটা না করতে পারো তাহলে আমাকে সেই সুদখোর বিরান্নার বিছানায় গিয়ে নিজেকে বিলিয়ে যেতে দাও। এই কথাটা অন্নপূর্ণার বুকে যেন হাতুড়ির মতো আঘাত করে। নিজের প্রাণপ্রিয় মেয়ের এমন ভবিষ্যৎ কোনো মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই তো মেয়ের মুখে এমন কথা শুনে ওই হতদরিদ্র মায়ের ভিতর থেকে যেন মাতৃত্বের বিবেক আস্তে আস্তে মরে যেতে থাকে। সে বুঝতে পারে এই অভিশপ্ত দারিদ্রতার হাত থেকে বাঁচতে হলে তাদের চরম কোনো পথ বেছে নিতে হবে। তাই শ্রীনিবাসকে বাঁচিয়ে রাখার আর কোনো প্রশ্ন আসে না, কারণ এই অতিথি এখন তাদের সামনে একমাত্র সুযোগ। সব কথা চিন্তা করে অন্নপূর্ণা শেষ পর্যন্ত খুনের সিদ্ধান্তে রাজি হয়। তবে সে নিজের হাতে রক্ত মাখাতে চায় না। ফলে তারা সিদ্ধান্ত নেয় যে রাতের খাবারের জন্য যে চিকেন কারি রান্না হচ্ছে সেটার মধ্যেই তারা নীরবে বিষ মিশিয়ে দেবে। সেই প্ল্যান অনুসারে জঙ্গল থেকে তুলে আনা হয় এক মারাত্মক বিষাক্ত গাছ, আর তার পাতার রস ওই মাংসের তরকারিতে মেশানো হয় খুব সাবধানে। আর এভাবেই শুরু হয় তাদের হত্যা করার আসল প্ল্যানিং। হায় রে, অভাব মানুষকে কতটা নিচে নামাতে পারে। একটু আগে যে মানুষটার সাথে তারা হেসে কথা বলছিল, এখন সেই মানুষটাকে তারা ঠান্ডা মাথায় খুন করতে চলেছে। যাই হোক, তারা যখন উঠোনে বসে মুরগি কাটছিল তখন শ্রীনিবাস এসে সেখানে দাঁড়ায়। সে জীবন আর মৃত্যু নিয়ে কিছু ফিলোসফিক্যাল কথা বলতে শুরু করে। সে বলে, নিজেদের ক্ষুধা মেটানোর জন্য একটা নিরীহ প্রাণীকে মারা কতটা ঠিক? এই প্রশ্নটা শুনে অন্নপূর্ণা আর মল্লির তো রীতিমতো হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম, কারণ তারা তো শুধু মুরগি নয়, বরং একটু পরে এই লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে যাচ্ছে। শ্রীনিবাসের এই কথার আড়ালে যে কি চরম সত্য লুকিয়ে আছে সেটা হয়তো তুমি বুঝতে পারছো। ওই নির্দোষ অতিথি তো জানেই না যে মাংসটা সে তৃপ্তি করে খাওয়ার অপেক্ষায় আছে সেটাই তার জীবনের শেষ খাবার। তো শ্রীনিবাস খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তার হাত ধোয়ার জন্য সে ঘরের ভিতরে যায়। এদিকে উঠোনের রান্না একদম শেষ। বিষ মিশানো ওই ভয়ঙ্কর চিকেন কারি এখন সার্ভ করার জন্য পুরোপুরি প্রস্তুত। মা আর মেয়ের চোখে মুখে এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া। একদিকে অভাব থেকে মুক্তির আনন্দ, আর অন্যদিকে একটা খুন করার ভয়াবহ টেনশন। আর এই সব কিছুর মাঝে তাদের পুরো পৃথিবীটা যেন ওই এক বাটি মাংসের উপরেই নির্ভর করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এক্সিকিউশন কি আসলেই কোনো সাধারণ ঘটনা? এত সহজে কি তারা ওই অতিথিকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারবে, নাকি নিয়তি তাদের জন্য আরো ভয়ঙ্কর কোনো ডেড এন্ড সাজিয়ে রেখেছে? এবার রাতের অন্ধকার ঘনিয়ে শ্রীনিবাস যখন খেতেই বসবে ঠিক তখনই বাড়ির উঠানে এন্ট্রি নেয় দুজন পুলিশ। তারা মূলত এই গ্রামে একজন চোরকে খুঁজতে এসে পড়েছে। এখন হঠাৎ পুলিশ দেখে অন্নপূর্ণার মল্লির তো পুরো দুনিয়া কেঁপে ওঠে, কারণ সে ভাবে যে
হয়তো শ্রীনিবাস সব জেনে গেছে। তারপরেও সে শ্রীনিবাসের কাছে গিয়ে দ্রুত ঘরের ভিতরে লুকিয়ে থাকতে বলে, কেননা তাদের বাড়িতে যদি এমন এক অচেনা যুবককে পুলিশ দেখে তাহলে তার মেয়ের ইজ্জত নিয়ে পুরো গ্রামে দুর্নাম রটবে। আর এর জন্যই সে অনেক আকুতি করে তাকে কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকতে বলে। এই সব শুনে শ্রীনিবাস কিছু না মনে করে বলে যে যতক্ষণ প্রয়োজন সে এখানেই থাকবে, তারা যেন কোনো টেনশন না করে। আর এদিকে পুলিশ চলে যাওয়ার সময় তাদের নাকে এসে লাগে ওই মাংসের সুবাস। এমন লোভনীয় রান্না তারা বেশ হাতছাড়া করতে চায় না, কিন্তু তারা কি আর জানতো যে এই খাবারে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষ। এই চাওয়া শুনে তো মল্লির একদম আঁতকে ওঠে। শেষ পর্যন্ত কি তারা পুলিশ হত্যার কেসে ফেসে যেতে চলেছে? কিন্তু এই মুহূর্তে পুলিশকে না করারও কোনো উপায় নেই, তা না হলে পুলিশ সন্দেহ করে তাদের সবাইকে আরো বড় বিপদে ফেলবে। তাই বাধ্য হয়ে মল্লির মা শ্রীনিবাসের জন্য রাখা সেই বিষ মেশানো প্লেটারটা তাদের দিকে আগিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু পুলিশরা যখনই খাবারটা খেতে যাচ্ছিল ঠিক তখনই অন্নপূর্ণা কোনোভাবে চাইছিল না যে পুলিশ খুনের দায় সে নিজের ঘাড়ে নিক। ফলে চরম রিয়াকশন দেখিয়ে সে খুব চালাকি করে প্লেটটা ছিনিয়ে নেয় এবং বাহানা দেয় যে এটা এটো প্লেট। এরপর নতুন প্লেট আনার তাড়াহুড়োর এক পর্যায়ে অন্নপূর্ণার হাত থেকে ফসকে ওই বিষাক্ত খাবারের প্লেটারটা মাটিতে পড়ে যায়। আর মল্লি দ্রুত তাদেরকে নতুন একটা প্লেটে খাবার পরিবেশন করে। এরপর পুলিশরা যখন খাবার খাচ্ছিল তখন দেখা যায় তাদের পোষা কুকুরটা সেই পড়ে থাকা খাবারগুলো চেটে খাচ্ছে। এই দৃশ্য দেখে তো মল্লির ভেতরটা পুরো ভেঙে যেতে থাকে। সে দ্রুতই কুকুরটাকে তাড়িয়ে দিতে চায়, আর পুলিশ এটা দেখে বলে, আরে খাক না, খাবার তো মাটিতেই পড়ে গেছে, ও খেয়ে নিজের প্রাণ জুড়াক। কিন্তু এই কথায় মল্লির মনটা যেন পুরো ভেঙে খান খান হয়ে যায়, কেননা সে তো জানে এর পিছনের আসল রহস্য কি। যাই হোক, খাবার শেষ করে পুলিশরা যখন বিদায় নেবে ঠিক তখনই ঘটে মর্মান্তিক ঘটনা। মাটিতে পড়ে থাকা ওই বিষাক্ত মাংস খেয়ে মল্লির প্রাণের চেয়েও প্রিয় পোষা কুকুরটা রীতিমতো ছটফট করে মারা গেছে। নিজের চোখের সামনে এমন নির্মম মৃত্যু দেখে অন্নপূর্ণার ভিতরে যেন মাতৃত্বের বিবেকটা আবারও জেগে ওঠে। সে বুঝতে পারে একটা সামান্য প্রাণীর মৃত্যু যখন এতটা বিভৎস, তখন একজন জ্যান্ত মানুষকে খুন করাটা কত ভয়ানক হতে পারে। তাই তো অন্নপূর্ণা ওই অতিথিকে আর বিষ না খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। সে শ্রীনিবাসকে একদম ফ্রেশ আর ভালো খাবার খেতে দেয়। এরপর শ্রীনিবাসও পেট ভরে খাওয়ার পর কৃতজ্ঞতায় অন্নপূর্ণার পা ছুঁয়ে প্রণাম করে। তারপর নিজের মনে একটা আত্মতৃপ্তি নিয়ে শ্রীনিবাস চলে যায় শান্তিতে ঘুমাতে। কিন্তু মল্লির ভেতরে তখন রীতিমতো বারুদ জ্বলছে। মেয়েটা এতটাই ডেসপারেট হয়ে উঠেছে যে তার কাছে এখন কুকুর মরে যাওয়ার কষ্ট ছাপিয়ে ওই টাকার সুটকেসটাই একমাত্র লক্ষ্য। সে তার মাকে অপমান করতে শুরু করে। মল্লি বলে, নিজের জন্ম দেওয়া মেয়ের ভবিষ্যতের চেয়ে তোমার কাছে একজন অচেনা লোকের জীবনের মূল্য অনেক বেশি, তাই না? ঠিক আছে, ঋণ শোধ করতে না পারলে আমি নিজেই বিরান্নার কাছে গিয়ে নিজের সব বিলিয়ে দেব। নিজের চোখের সামনে প্রাণপ্রিয় মেয়েকে একজন মহাজনের বিছানায় যাওয়ার কথা বলতে শুনে তার পৃথিবী ওলট পালট হয়ে যায়। আর এই চরম সত্য ঘটতে পারে বিধায় সে আবারও খুন করার সিদ্ধান্তে অটল থাকে। এভাবেই রাতের নিস্তব্ধতায় যখন পুরো গ্রামকে গ্রাস করেছে তখন মল্লি হাতে তুলে নেয় এক ধারালো ছুরি। এই সেই ছুরি যেটা দিয়ে গতকাল রাতে একটা বাচ্চা ডেলিভারি করা হয়েছিল, আর আজ সন্ধ্যায় কাটা হয়েছিল সেই মুরগি। কিন্তু এখন সেই একই অস্ত্র দিয়ে সে একজন মানুষের জীবন কেড়ে নিতে যাচ্ছে। মল্লি ধীর পায়ে ঘুমন্ত শ্রীনিবাসের দিকে এগিয়ে যায়। তার ভিতরে ভয় আর লোভ যেন একসাথে পাল্লা দিয়ে বাড়ছিল। ঠিক এমন সময় অন্নপূর্ণা ছুটে এসে মেয়ের হাত চেপে ধরে। সে কোনোভাবে এই পাপের ভাগিদার হতে চায় না, বরং সে মল্লিকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তবে মল্লি তখন পুরোপুরি হিতাহিত জ্ঞান শূন্য। সে তার মাকে সরাসরি হুমকি দিয়ে দেয় যে যদি তাকে আটকানো হয় তাহলে নিজেই ওই ছুরি নিজের গলায় চালিয়ে দেবে। মেয়ের এমন ভয়ানক জেদের কাছে একজন অসহায় মা আর কতক্ষণই বা টিকতে পারে। ফলে অন্নপূর্ণার হাতের বাঁধন হালকা হয়ে আসে। কিন্তু ঠিক তখনই মল্লি আর এক সেকেন্ডও দেরি করে না। সে তার হাতের ওই ধারালো ছুরি দিয়ে ঘুমন্ত শ্রীনিবাসের গলায় মারাত্মক জোরে একটা পোষ বসিয়ে দেয়। শ্রীনিবাসের গলা থেকে ফিকনি দিয়ে রক্ত বেরিয়ে আসে।
পুরো বিছানা ভিজে যায় লাল রক্তে। নিজের চোখের সামনে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড দেখে অন্নপূর্ণা ভয়ে আর্তনাদ করে ওঠে, আর সেই আর্তনাদ রাতের অন্ধকার চিরে পৌঁছে যায় বহুদূর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খুনের পর তারা কি আদৌ ওই টাকা নিয়ে পালাতে পারবে, কিংবা সুবাইয়া যখন বাড়ি ফিরবে তখন সে কি রিয়াকশন দেবে? এবার সিন শিফট হয় গ্রামের ওই মদের দোকানে। সেখানে সুবাইয়া তখনও পাগলের মতন মদ গিলছিল, তার নেশা আজ চরম পর্যায়ে। কিন্তু ঠিক তখনই ওই দোকানদার তাকে এমন একটা ভয়ঙ্কর তথ্য জানায় যা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দোকানদার তখন জানায় যে তার দোকানে আজকে একজন অচেনা অতিথি এসেছিল, যে বলেছিল যে সে অনেক বছর পর তার বাড়ি ফিরে যাচ্ছে। আর এই কথা শোনার পর সুবাইয়ার যেন নেশার ঘোর কেটে যায়, কেননা এই ছেলেটার কেউই ছিল না, বরং সে ছিল সুবাইয়ার হারিয়ে যাওয়া নিজের সন্তান চিন্নি কৃষ্ণ। 15 বছর আগে যে ছেলেটা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সেই এতদিন পর পরিবারের অভাব দূর করতে ফিরে এসেছে। এই কথা শোনা মাত্রই সুবাইয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়, তার হাতের মদের বোতল মাটিতে ছিটকে পড়ে। ফলে কোনো দিকে না তাকিয়ে সে পাগলের মতো নিজের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু ইতিমধ্যে জরাজীর্ণ বাড়িতে তখন লাশের পাশে দাঁড়িয়ে মার মেয়ে থরথর করে কাঁপছে। ঠিক সেই মুহূর্তে নদীর পাড়ে থাকা ওই অন্ধ কনাপ্পা আর্তনাদ শুনতে পেয়ে সেদিকে ছুটে আসে। দরজার বাইরে চিন্নির জুতো জোড়া স্পর্শ করেই সে চিনে ফেলে। সে বুঝে ফেলে যে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, তাই সে গ্রামের মানুষদের ডাকতে পাগলের মতন ছুটে যায়। অন্যদিকে সুবাইয়া হাঁপাতে হাঁপাতে ঘরের দরজায় এসে পৌঁছায়। তার চোখের দৃষ্টি তখন আতঙ্কে স্থির হয়ে আছে। সে অন্নপূর্ণাকে জিজ্ঞেস করে যে ওই মেহমান কোথায়। তখন অন্নপূর্ণা ভয়ে ভয়ে ইশারা করে ঘরের ভিতরটা দেখায়, আর সেই বিছানায় তখন পড়েছিল তাদের প্রিয় পুত্র চিন্নি কৃষ্ণা। নিজের চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে সুবাইয়ার বুক ফেটে কান্না বেরিয়ে আসে। সে আর্তনাদ করে বলে উঠেছে, হাই রে, টাকার লোভে তুই যে ছেলেটার গলা কেটে খুন করেছিস সে তোর আপন ভাই চিন্নি। এই কথা শোনা মাত্রই অন্নপূর্ণার মল্লির মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। ভাই রে ভাই, জাস্ট চিন্তা করো, একটা ফ্যামিলি অভাবের তাড়নায় যাকে খুন করলো সে তাদেরই নিজের রক্তের অংশ। মল্লির তো রীতিমতো দম বন্ধ হওয়ার মতো অবস্থা, কেননা তার মনে পড়ে যায় বিকেলের ঘটা সেই জঘন্য ঘটনাগুলোর কথা। টাকার লোভে সে নিজের আপন ভাইকে শারীরিকভাবে প্রলুব্ধ করেছিল। নিজের নোংরা কাজের কথা ভাবতেই সে ভিতর থেকে ঘৃণায় কুকড়ে যায়। যাই হোক, ঢুকরে কাঁদতে কাঁদতে অন্নপূর্ণার ছেলের রক্তাক্ত লাশের পাশে একটা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরির পাতা উল্টাতেই বেরিয়ে আসে চিন্নির লেখা চরম কিছু ইমোশনাল কথা। ছোটবেলায় একদিন তার মায়ের চুল কাটার কারণে সে ভীষণ মার খায়, আর সেই রাগ অভিমানে সে বাড়ি ছেড়েছিল। কিন্তু আজ সে এত বছর পর নিজের পরিবারের কাছে ফিরে এসেছে। কিন্তু তার খুব ইচ্ছে করেছিল এই ফিরে আসার পর তার বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে আর নিজের পরিচয়টা গোপন রেখে সবাইকে একটা সারপ্রাইজ দিতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে যখন দেখতে পায় যে তার নিজের বোন টাকার জন্য তাকে ভুল নজরে দেখছে, তখন তার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায়। সে চাইলেই হয়তো তখনই সত্যটা বলে দিতে পারত, কিন্তু শ্রীনিবাস ভাবে যে যদি মল্লি জানতে পারে যে সে নিজের ভাইয়ের দিকে খারাপ নজর দিয়েছে তখন সে সারা জীবন গিল্ট ফিল করবে। আর ভাই হয়ে বোনের এই চরম অবক্ষয় সে মেনে নিতে পারেনি। তাই তো সে নিজের পরিচয় গোপন রেখেই সকালবেলা চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর যাওয়ার আগে তার ওই সুটকেস ভরা টাকাগুলো সে পরিবারের জন্য বিছানায় রেখে যেতে চেয়েছিল, যাতে তাদের আর কোনোদিন মানুষের কাছে হাত পাততে না হয়। ডায়েরির এই লেখাগুলো পড়ার পর ওই পরিবারের মনে যে কোন লেভেলে গিয়ে হিট হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। চিন্নির নিথর দেহর দিকে মল্লি যখন হাত বাড়াতে চায় তখন অন্নপূর্ণা তাকে ধমক দিয়ে আটকায়। তার মা কেঁদে কেঁদে বলে যে এই পবিত্র লাশ ছোঁয়ার কোনো অধিকার তাদের মতন পাপীদের নেই। মল্লি নিজেকে এই নির্মম হত্যার জন্য দায়ী করতে থাকে, কিন্তু অন্নপূর্ণা বলে যে আসল অপরাধী সে নিজেই, কারণ সেই এই অভাগা ছেলেটাকে গর্ভে ধারণ করেছিল।
ফলে এক অদ্ভুত শূন্যতা আর মর্মান্তিক নীরবতা তাদের সবাইকে গ্রাস করে। অন্নপূর্ণা দ্রুতই রান্নাঘরের দিকে যায় আর সেখানে রাখা ওই বিষ মেশানো তরকারি নিজ হাতে খেতে শুরু করে। মায়ের দেখা দেখি মুল্লিও এবার সেই বিষ মুখে তুলে নেয় আর তাদের সাথে যোগ দেয় সুবাইয়াও। পরিবারের তিনজনই নীরবে বিষাক্ত মাংস খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার প্রস্তুতি নিতে থাকে। আর এরপর সুবাইয়া আগুন হাতে তুলে নেয়, তারপর সে ঘরের চারিপাশে আগুন ধরিয়ে দেয়। দেখতে দেখতেই ওই জরাজীর্ণ বাড়িটা দাও দাও করে জ্বলতে থাকে। আর ঠিক এই সিনটাই আমরা মুভির একদম শুরুর দিকে দেখেছিলাম। এভাবে মানুষের ভেতরের লোভ আর লালসার আগুন একটা আস্ত পরিবারকে পুড়িয়ে ছাই করে দেয়। আর ঠিক এমন করুণ মুহূর্ত দিয়ে শেষ হয় আজকের মুভি আনাগানাগা ও অতিথি।